জ্যান্ত ঝিনুকটা। গুড মর্নিং। এসে গেছি আর একটা দুর্দান্ত সকাল নিয়ে এই দুবলাগুড়িতে। অপূর্ব অপূর্ব কেটেছে আমার কালকের দিনটা। আজকেও সকাল থেকে বেশ সুন্দর করে শুরু হয়েছে। সকালবেলা গেছিলাম বিচের ধারে, সেটা কেমন লেগেছে দেখাবো। দুর্দান্ত লেগেছে, দেখাবো। তার আগে বলে রাখি যে যেতে মন চাইছে না, কিন্তু উপায় নেই, যেতেই হবে। কোথাও তো আর একভাবে থাকা যায় না। এখানে একটা দিন ছিলাম, দারুণ দারুণ লেগেছে, আপনারা তো দেখলেন। তা আজকে যেটা বলার সেটা হচ্ছে, আজকে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমি একটা অটো নিয়েছি, অটো নিয়ে যাব এই দুবলাগুড়ি, বা আপনারা যদি বাগদাতে এসে থাকেন সেক্ষেত্রে কোথায় কোথায় কাছাকাছি সাইট সিন করতে পারেন সেইগুলো আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্যাপার। তা তার আগে বেরোনোর আগে এখানে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে। ব্রেকফাস্টটা করে তারপর 8:30টার সময় আসবে অটো দাদা, তার সাথে আমি বেরোবো। তা ব্রেকফাস্টে কেমন কী এরা ব্যবস্থা করেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টটা রেডি হচ্ছে, ব্রেকফাস্টটা আসার আগে আপনাদের দেখিয়ে দিই আজ সকালে যে আমি সমুদ্রের ধারে গেছিলাম কেমন সেখানে দেখেছি, সেইগুলো একটু দেখে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 6:30। ভোরবেলা চলে এলাম এই সমুদ্র তটটা কেমন লাগছে সেটা দেখার জন্য। ওই দূরে ওইখানে অনেকগুলো ট্রলার মাছ ধরার। এই হচ্ছে সমুদ্র, একদম সামনে দেখতেই পাচ্ছেন, একদম সামনে আছে সমুদ্র। প্রচুর প্রচুর ঝিনুক পড়ে রয়েছে, যেটা এখন দীঘা পুরীর দিকে দেখা যায় না। একদম ঝিনুকে ঝিনুকে ভর্তি, পুরো বন্ধ হয়ে আছে, মানে এই প্রাণ রয়েছে ভেতরে, বুঝতে পারছেন তো? একেবারে জ্যান্ত ঝিনুকটা। এই জিনিসগুলো এখানে এলে দেখতে পাবেন এখন আপনারা। এখানে রয়েছে এইরকম ঝিনুক, তাছাড়া এই যে এইরকম ঝিনুকও রয়েছে। এটা এর ভেতরে কিছু নেই। দুর্দান্ত দারুণ এইসব জিনিসগুলো এখানে পাবেন। এই জিনিসগুলো এখনও এখানে পাবেন, যেগুলো দীঘা পুরীতে পাবেন না। তাই আসুন একবার, মানে অসাধারণ। এসে গেছে, দিয়েছে পরোটা, ডিম সেদ্ধ, ঘুগনি আর একটা করে মিষ্টি। পরোটার সাথে সবজি যতবার খুশি চান পাবেন, কিন্তু ডিম সেদ্ধ আর মিষ্টি একটা করেই একবার পাবেন। জলখাবারটা দুর্দান্ত, পরোটাগুলো পাতলা পাতলা, ঘুগনিটা খুব টেস্টি। ডিম সেদ্ধর তো আর আলাদা কোনো টেস্ট হয় না, এই একই ব্যাপার। আর মিষ্টিটা এখনও খাইনি, দারুণ দারুণ, খুব ভালো।
চামচে নেই বলে চুমুক দিয়েই ঘুগনিটা খেয়ে নিলাম। ওটা হচ্ছে ব্যাপার। একটা যেটা ব্যাপার বলে রাখি, আপনারা যদি বোটিং করতে চান সেক্ষেত্রে পার হেড 400 টাকা করে লাগে, কিন্তু সেখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে মিনিমাম 4 জন হতে হবে। এখান থেকে মোহনা যেতে হবে, ক্যাম্প থেকে মোহনা পর্যন্ত যেতে হবে। সেটা যদি আপনাদের নিজেদের গাড়ি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি গাড়ি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। এই ক্যাম্প থেকে এরাই আপনাদেরকে মোহনা পর্যন্ত নিয়ে যাবে। ওই আধ ঘন্টার মতো ওরা বোটিং করাবে। এই 4 জনকে 1600 টাকা। এই হচ্ছে ব্যাপার। আমি জল খাবার খেয়ে নিই, তারপর বেরোবো। তারপরে যেমন সাইট সিন দেখবো সেরকমই আপনাদেরকেও দেখাবো। দেখতে থাকুন ইভান্স ওয়ান্ডারলাস্ট। 2022 সেপ্টেম্বর মাস। এখন ওয়াইফাইয়ের কোনো রকম ব্যবস্থা নেই, কিন্তু আগামী দিনে ওয়াইফাইয়ের ব্যবস্থাও হয়ে যাবে, ওনারা যেটা জানালেন। সুতরাং আর কোনো রকম অসুবিধা হবে না। দুর্দান্ত ছিল আমার এই একটা দিনের অভিজ্ঞতা। আমি নিজে আসার আগে ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে, আর সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কার কেমন লাগলো জানাবেন। আর এইবার আমি বেরোবো, আমার অটো এসে গেছে, ব্রেকফাস্টটা আমি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার বেরোবো, এবারে যেমন যা দেখবো সেগুলো আপনাদেরকেও দেখাবো। দেখতে থাকুন ইভান্স ওয়ান্ডারলাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, অটো এসে গেছে। দুর্দান্ত একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। মনটা একটু খারাপ লাগছে যে এত ভালো যে ঘুরবো ভাবতে পারিনি, এত সুন্দর জিনিস দেখবো, আবার আসবো এটাই চিন্তা করে চললাম। কেননা বাড়ি থেকে তো খুব একটা বিশেষ দূরে নয়, সুতরাং আবার আসা যাবে। গ্যালাক্সি নেচার ক্যাম্পকে বাই বাই করে এগিয়ে চললাম আমার পরের ডেস্টিনেশনের দিকে। দুবলাগাড়ি এই গ্যালাক্সি নেচার ক্যাম্পকে বিদায় জানিয়ে যাওয়ার আগে এই নেচার ক্যাম্পের প্রবেশপথের চারিপাশের পরিবেশটা কেমন আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। দুবলাগাড়ি গ্যালাক্সি নেচার ক্যাম্পকে বিদায় জানিয়ে আমার অটো দাদা হাইওয়ে দিয়ে অটো চালিয়ে নিয়ে চললো আমার প্রথম ডেস্টিনেশন বালাসোরের রেমুনা জেলায় অবস্থিত ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করাতে। প্রথমে আমি চলে এলাম ক্ষীরচোরা গোপীনাথে। এখানে কী ঠাকুর আছে না আছে সেইগুলো আমরা দেখবো, আমরা জানবো। চলুন ভেতরে ঢুকবো। তার আগে এই চত্বরটাকে একটু আমি দেখিয়ে দিই আপনাদের। এখানে আপনি চাইলে প্রদীপ নিয়ে পুজো দিতে পারেন আপনার মনের ইচ্ছা পূরণের জন্য। অত্যন্ত সুন্দর এই মন্দিরের কারুকার্য, যা আপনাকে মুগ্ধ করবেই। আর এখানকার প্রসাদ হলো ক্ষীর। এখানে যে অফিস রয়েছে এই অফিস থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ক্ষীর নিয়ে নিতে পারেন। এই হচ্ছে মন্দির। মন্দিরের চারিদিকে চিত্রাকারে বিভিন্ন কাহিনী বর্ণিত আছে। আর মন্দিরের মূর্তি আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেটা সত্যি খুবই সুন্দর। মন্দিরের বিগ্রহের রূপ এতটাই সুন্দর যে আমার সেখান থেকে সরতে ইচ্ছা করছিল না। আমার চোখ দুটো আটকে গেছিল সেই বিগ্রহতেই। চাইলে আপনারা এখানকার অফিস থেকে ভোগ প্রসাদ নিয়ে নিতে পারেন। 25 টাকা, 40 টাকা এবং 70 টাকার বিনিময়ে বিভিন্ন মাপের আপনারা খুঁড়ি এখানে পেয়ে যাবেন। যেখানকার ভোগ হলো এই ক্ষীর। আমি যেমন 25 টাকার বিনিময়ে একটা ক্ষীরের বাটি নিয়ে নিয়েছিলাম। ক্ষীরচোরা গোপীনাথ দেখা হয়ে গেল। এরপর আমি চললাম আমার পরবর্তী ডেস্টিনেশনের দিকে। ক্ষীরচোরা গোপীনাথ দেখে নিয়ে চললাম
বালাসর থেকে 12 কিলোমিটার আর ক্ষীরচোরা গোপীনাথ থেকে 7 কিলোমিটার দূরের ইমামি জগন্নাথ টেম্পল দেখতে, যেটা ইমামি কোম্পানির বানানো। ক্ষীরচোরা গোপীনাথ দেখলাম, দেখে ওইখানে ওই যে ভোগ নিয়ে নিলাম ক্ষীর, ওই 25 টাকা 40 টাকা 70 টাকা যেটা আমি দেখালাম, ওই 25 টাকাটা নিয়ে নিলাম। দুর্দান্ত খেতে ছিল, একদম ঘন, দারুণ খেতে। ওটা খেয়ে নিয়ে চলে এলাম এই ইমামি জগন্নাথ টেম্পল দেখতে। তা এইটা ইমামি কোম্পানি বানিয়েছে। এই জগন্নাথ টেম্পলের বিশেষত্ব হলো এইটার ওপরের পোর্শনটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে, আর নিচের পোর্শনটা এই কোণার্ক সূর্য মন্দিরের আদলেতে তৈরি, মানে দুটোর কম্বিনেশনে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো চলুন এবারে এটা আমরা দেখতে যাব। এই জগন্নাথ মন্দিরের প্রবেশের মূল দরজার বাইরে রয়েছে বিভিন্ন দোকান, যেখান থেকে আপনারা ফুলের ডালি নিয়ে এই ভেতরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে যেতে পারেন। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে গিয়ে সোজা কিছুটা হাঁটার পরেই দেখতে পাবেন শু স্ট্যান্ড রয়েছে। এইখানে আপনারা ফ্রিতে আপনাদের জুতো রাখতে পারবেন, তারপরে এই দিকে মন্দিরের দিকে আপনারা প্রবেশ করতে পারবেন। যেমন আপনাদেরকে আমি বলেছি, এই মন্দিরটি হলো পুরীর জগন্নাথ মন্দিরেরই একটা রেপ্লিকা। কিন্তু এই ইমামি জগন্নাথ মন্দিরের বিশেষত হলো যে এই মন্দিরের ওপরের পোর্শনটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো, আর নিচের পোর্শনটা কোণার্কের সূর্য মন্দিরের আদলে বানানো। মন্দির চত্বরে প্রবেশের পরেই রয়েছে এরকম একটা জায়গা যেখানে জলে ভর্তি রয়েছে। এখানে আপনারা টাকা বা পয়সা ফেলে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন আপনাদের মনস্কামনা পূরণের জন্য। তাছাড়া রয়েছে প্রদীপ দিয়েও আপনারা ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। এই মন্দিরের চারিপাশটা বাগান দিয়ে সাজানো, যেটা এই মন্দিরটিকে একটা অন্যরকম সুন্দর রূপ প্রদান করেছে। দেখুন, আপনারা এখন যেমন দেখতে পাচ্ছেন, এই নিচের পোর্শনটা পুরো কোণার্কের সূর্য মন্দিরের আদলে বানানো, আর ওপরটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো। কোণার্কের সূর্য মন্দিরের মতো এই মন্দিরটিও এই ঘোড়ায় টানা রথের ওপরে প্রতিষ্ঠিত, যেখানে আপনারা কোণার্কের সেই বড় বড় চাকা দেখতে পাবেন এই মন্দিরের নিচের দিকে। মূল মন্দিরের চারপাশে রয়েছে কয়েকটি ছোট ছোট মন্দির, তার মধ্যে যেমন রয়েছে মা গজলক্ষ্মী মন্দির, রয়েছে হনুমানজি বজরংবলীর মন্দির, এছাড়া রয়েছে গণেশজির মন্দির, রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, মা বিমলার মন্দিরও রয়েছে। মন্দির থেকে বেরিয়েই চোখে পড়লো ডান দিকে বিক্রি হচ্ছে তাঙ্কা তরণী, 5 টাকা করে পার গ্লাস। এটা একটা টক ঝাল দারুণ স্বাদের একটা পানীয়, যেটা পুরীর মন্দিরেও আপনারা পেয়ে যাবেন। এতে লঙ্কা, কারি পাতা সব কিছুই দেওয়া থাকে। ইমামি জগন্নাথ টেম্পল দেখে নিয়ে চললাম বালাসর থেকে 27 কিলোমিটার দূরের পঞ্চলিঙ্গেশ্বর দেখতে। এই ইমামি জগন্নাথ মন্দির দেখলাম, মন্দিরটা বেশ ভালোই ছিল, ভালোই লাগলো, যেটা ইমামি কোম্পানি বানিয়েছে। আপনাদেরও মনে হয় ভালো লেগেছে। আর কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। তাই এবারে চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর দেখতে। শুনছি নাকি এখানে 350 সিঁড়ি আছে, 350 সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। চলুন যাই দেখি পঞ্চলিঙ্গেশ্বর, থাকুন আমার সাথে। বিশাল পার্কিং প্লেস রয়েছে, যেখানে গাড়ি, বাস সব কিছু পার্কিং করা যাবে। রয়েছে অনেক দোকান, আপনারা চাইলে এখানে একটু পেট পুজো করে নিতে পারেন।
পার্কিং প্লেস থেকে প্রায় 700-800 মিটারের মতো এই ঢালাই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তারপরে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে হবে। প্রায় 311টি সিঁড়ি রয়েছে মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য। দুর্দান্ত অভিজ্ঞতা, মানে পঞ্চলিঙ্গেশ্বরটাই আমার সবথেকে ভালো লাগছে এখনও। দেখুন চারিদিকে জঙ্গল, এই জঙ্গল যেমন দেখতে পাচ্ছেন, এর মাঝখান দিয়ে রাস্তা গেছে পাহাড়ের ওপরে, আর এইদিকে এখানে একটা সুন্দর ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছে। আমি এখন চলেছি ওপরের দিকে, জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। চলেছি, শুরু করেছি তাও ধরুন 5 মিনিট হয়ে গেল, 5 মিনিট হাঁটছি। বৃষ্টি পড়ছে একদম, পুরো মনে হচ্ছে না অনেকটা দার্জিলিং ব্যাপার স্যাপার একেবারে সেরকমই লাগছে। থাকুন আমার সাথে, ভালো লাগবে। এই ঢালাই রাস্তা দিয়েই এগিয়ে পড়বে মেন দরজা, এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে এই সিঁড়ি ওপরে উঠে গেছে, প্রায় 500 থেকে 600 মিটার হেঁটে এলাম। এইবারে 311টা সিঁড়ি ওপরে উঠতে হবে পঞ্চলিঙ্গেশ্বর দেখার জন্য। তা চলুন উঠি আমরা। এই হচ্ছে গেটটা যে দেখালাম, চারিদিকে এরকম জঙ্গল, আর ওপর থেকে এই ঝর্ণা বয়ে এসেছে আর এই নিচের দিকে নেমে গেছে। প্রথমের দিকে সিঁড়িগুলোর হাইট ছিল খুবই সামান্য, কিন্তু যত ওপরের দিকে উঠতে থাকলাম সিঁড়িগুলো বেশ চওড়া হতে লাগলো। ও দুর্দান্ত, মাঝে মাঝে বসার ব্যবস্থা রয়েছে, কোনো চিন্তা নেই। ও লাভলি। সামনে এই ঝর্ণা বয়ে যাচ্ছে, ওহো বিউটিফুল। কি স্রোত, দারুণ দারুণ। মানে কষ্ট হচ্ছে সিঁড়িতে উঠতে, এই মোটা চেহারা নিয়ে গদগদে চর্বি নিয়ে উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু এইটা দেখছি ব্যাস মন জুড়ে যাচ্ছে। কিন্তু এইটা বসার একটা সুবিধা রয়েছে যে আপনারা বসে বসে ওপরে উঠতে পারেন, সেই কারণে খুব একটা প্রবলেম হচ্ছে না। যখনই কষ্ট হচ্ছে বসে পড়ছি পাশে, তারপর আবার হাঁটতে শুরু করছে। কথা বেশি বললে না উঠতে পারবো না, তাই আর বেশি কথা বলছি না। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতে পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদমই কাছে। এখানে শু স্ট্যান্ড আছে, 5 টাকা করে টিকিট। ভিতরে শুনে মনে হচ্ছিল অনেকটা, কিন্তু পৌঁছে গেছি, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম, কষ্ট হলো না খুব একটা। এবারে মন্দিরের দিকে যাব। কথিত আছে সতী যখন দেহত্যাগ করেন সেই সময় দেবাদিদেব মহাদেব তাণ্ডব নৃত্য করেন, আর তখন কিন্তু মিউজিক বেজেছিল, আর সেই মিউজিক বাজিয়েছিল বানাসুর তার 1000 হাত দিয়ে মৃদঙ্গ বাজিয়ে, এবং তার সাথে মহাদেব তখন তাণ্ডব নৃত্য করেন। মহাদেবের পরম ভক্ত ছিল এই বানাসুর। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বানাসুর দেবাদিদেব মহাদেবের লিঙ্গ প্রতিষ্ঠা করেন, তার মধ্যে এই পঞ্চলিঙ্গেশ্বর হলো একটি, যেটি এই বানাসুর দ্বারাই প্রতিষ্ঠিত। সিঁড়ি দিয়ে নেমে গিয়ে রয়েছে এখানে মন্দির, যেখানে আপনারা চাইলে পুজো দিয়ে দিতে পারেন। এইদিকে রয়েছে মা মনসার একটা ছোট্ট মন্দির। পুরো কালো পাথর একদম। একদম কালো পাথরটা দেখুন।
আপনারা এখন যে এই জলস্রোত দেখতে পাচ্ছেন, এই জলস্রোতের নিচেই রয়েছে কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর, মানে 5টা লিঙ্গ, যা আপনারা স্পর্শ করতে পারবেন কিন্তু কখনো দেখতে পারবেন না। বর্ষার সময় মানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অত্যাধিক জলের স্রোত থাকার জন্য এটির দরজা বন্ধ থাকে। ওই যে দরজাটা দেখালাম, দরজাটা তালা মারা আছে। ওটা এই এখন বর্ষা বলে প্রচণ্ড জলের স্রোত, যে কারণে তালা মারা আছে। কারণ ওইখান দিয়ে হাত দিতে গেলে যে কোনো রকম বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো কেউ নিচে পড়ে যেতে পারে, সেখানে বন্ধ করা। যখন বর্ষার এই জলের স্রোত থাকবে না, সেই সময় এটা তালা খোলা থাকে। সেই সময় যদি আপনারা আসেন, ওইখানে হাত দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ওইখানে লিঙ্গগুলো আছে। এই পঞ্চলিঙ্গেশ্বর দেখতে গেলে তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, এটি দেখতে কখনোই ভুলবেন না। দেবাদিদেব মহাদেবকে স্পর্শ করতে পারিনি, কিন্তু এখানকার পরিবেশ আমার হৃদয়কে স্পর্শ করে গেছে। এত সুন্দর পরিবেশ, যেটা আপনারা নিজেরাও চাক্ষুষ করতে পারছেন, দুর্দান্ত। আর এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এটার জন্য মনে হয় আরও ভালো লাগছে। আর এই যতটা সিঁড়ি উঠলাম, সারাক্ষণ কানের পাশে এই জলস্রোতের এই যে আওয়াজ, মানে অসাধারণ অসাধারণ, সব মিলিয়ে দুর্দান্ত লেগেছে এই জায়গাটা। না এলে হয়তো আমি কিছু মিস করতাম। চলুন এবার যাব আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন চাঁদিপুর। তাই চাঁদিপুরটায় কেমন কি আছে সেটা আপনাদের গিয়ে আমি দেখাচ্ছি। যেটা বলার, আপনারা চাইলে আসতেই পারেন। একে যে বয়স্ক মানুষদের এখানে না আসাই ভালো, অনেকেই কিছুটা গিয়ে আর উঠতে পারছেন না, আর যাদের পায়ের প্রবলেম আছে তাদের না আসা ভালো। তাছাড়া আপনারা সবাই আসুন। আমি যদি এই 90 কিলো ওজনে এই গদগদে ঘুরি নিয়ে যদি ওপরে উঠতে পারি, আপনারাও পারবেন, কোনো অসুবিধা হবে না। একদম নির্ভাবনায় চলে আসুন, একদম ওপরে উঠে যাবেন, দেবাদিদেব মহাদেবের দর্শন করে নেবেন। পঞ্চলিঙ্গেশ্বর দেখা হয়ে গেলে এগিয়ে চললাম বালাসোর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে চাঁদিপুর সি বিচ দেখতে। পঞ্চলিঙ্গেশ্বর দেখলাম, দেখে চলে এলাম আমার ফাইনাল ডেস্টিনেশন চাঁদিপুর দেখতে। এখন এই সবে নামলাম এখানে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার, একটু মেঘলা মেঘলা ওয়েদারটা আছে। এইটা পার্কিংটা দেখিয়ে দিই, এইখানে গাড়ির পার্কিং রয়েছে, ওই যেমন দেখছেন এই হচ্ছে গাড়ির পার্কিং। তো এবার একটু বিচের দিকে যাবো আর কি। চাঁদিপুর এসে যদি আপনারা স্টে করতে চান, সেক্ষেত্রে প্রচুর প্রাইভেট হোটেল রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না এখানে ঘর পেতে। তাছাড়া ওটিডিসি পান্থনিবাসও রয়েছে, এখানেও আপনারা ঘর নিয়ে নিতে পারেন। এখানকার রুম ট্যারিফ আর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখন দাঁড়িয়ে আছি চাঁদিপুর বিচের ধারেতে। উড়িষ্যার বালাসোর জেলায় এই রয়েছে এই চাঁদিপুর। আপনারা যদি চাঁদিপুর আসতে চান, তাহলে উড়িষ্যার বালাসোর স্টেশনেতে আপনাদের নামতে হবে ট্রেন থেকে, নেবে ওইখান থেকে গাড়ি নিয়ে এই চাঁদিপুর চলে আসতে পারেন। ডিস্টেন্স মাত্র 16 কিলোমিটার, ওই মোটামুটি ওই 40-45 মিনিটের মতো লাগছে। এখানে সাংঘাতিক রকম জলে জোয়ার ভাটা হয়, মানে যখন ভাটা হয় তখন এই বিচ, ধরুন যেখানটা আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরেতে জল চলে যায়। আবার একজনের কাছে শুনলাম আজকে এই পূর্ণিমা বলে জল এসেছিল, এই আপনাদের দেখাই, এই যে এই নিচে থেকে এই যে 3 নম্বর সিঁড়িটা, ওই 3 নম্বর সিঁড়ি পর্যন্ত জল এসে গেছিল। আর এখন জল আছে ওই দূরে, প্রায় 4-5 কিলোমিটার দূরেতে। পৃথিবীর একমাত্র ভ্যানিশিং সি বিচ যেটা হলো এই চাঁদিপুর। প্রচুর চেয়ারের মতো করা রয়েছে, যেখানে আপনারা বসে রেস্ট নিয়ে নিতে পারেন। যেটা চোখে পড়লো, এই সমুদ্রের পাড়গুলো কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার থেকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এর বাঁদিকে চোখে পড়লো একটা বড় জায়গা রয়েছে, যেখানে কোর্ট করা রয়েছে, খেলাধুলা করে নেওয়া যেতে পারে। সমুদ্রের পাড়টা দেখলাম বিশাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দিকটা উড়িষ্যা সরকারের অতি অবশ্যই নজর দেওয়া দরকার। এই চাঁদিপুর সি বিচ কিন্তু চান করার জন্য খুব একটা উপযোগী নয়। বেশিরভাগ সময় এখানে ভাটা থাকে, আর ভাটার সময় প্রচুর দূরে, প্রায় 3-4 কিলোমিটার দূরে সমুদ্র সরে যায়। আর জোয়ারের সময় এই বোল্ডার পর্যন্ত জল আসে, সেটা কিন্তু খুবই কম সময়ের জন্য।
জোয়ারের সময় ছাড়া ভাটার সময় স্নান করতে গেলে কিন্তু ওই 3-4 কিলোমিটার ব্রিজ ধরে গিয়েই তারপর সমুদ্রকে পাওয়া যাবে, যেটা প্রায় ইম্পসিবলই বলা যেতে পারে। যে কারণে দীঘা পুরীর মতো এই চাঁদিপুর বীচ স্নান করার জন্য খুব একটা উপযোগী নয়। যেটা দেখে ভালো লাগলো, বাগদা দুবলাগাড়ির মতো এই বিচেও প্রচুর ঝিনুক পড়ে রয়েছে, যার মধ্যে কিছু জ্যান্ত ঝিনুকও ছিল, আবার কিছু মৃতও ছিল। আমি একটা ঝিনুক হাতে করে তুললাম, যেটা দেখতে খুবই সুন্দর ছিল, সাদা কালোতে দুর্দান্ত দেখতে। বিচের ধারে টুকটাক খাবার পাওয়া যাচ্ছিল, রয়েছে ডাব, তাছাড়া রয়েছে ভুট্টা, এছাড়াও রয়েছে ওই আইস গোলা, অনেক কিছুই রয়েছে। আর এখানে এই মজা করার জন্য বাচ্চাদের কোয়াড বাইক রয়েছে, ছোট বাইকও রয়েছে, বড় বাইকও রয়েছে। চাঁদিপুর বিচের আসল তাৎপর্য হলো এখানে ভারতবর্ষের সবথেকে বড় মিসাইল টেস্ট রেঞ্জ রয়েছে। আর এই মিসাইল প্রোগ্রামের জনক ডক্টর এপিজে আব্দুল কালামের একটা মূর্তিও এখানে রয়েছে। আইসগুলো দেখে খুব লোভ লাগলো, যে কারণে 20 টাকার বিনিময়ে আমি একটা আইসগুলা নিয়েই নিলাম। নিয়ে নিলাম একটা গোলা, 20 টাকা দাম নিল। দেখেই খুব খেতে ইচ্ছে হচ্ছিল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার, আর হাতে গোলা। খেয়ে নিয়ে এটা এখন। এই ছিল চাঁদিপুর আমার দুদিনের দুবলাগুড়ি, বাগদা আর তার সাইট সিন ঘোরা এখানেই শেষ হচ্ছে। তা আমি এখন যাব বালাসোর স্টেশনেতে, কিন্তু আজকে আমি বাড়ি ফিরছি না, আজকে আমি যাচ্ছি পুরীতে। সাইট সিন শেষ করে এসে পৌঁছে গেলাম বালাসোর স্টেশনেতে। এই বালাসোর স্টেশন থেকেই আমি রাতের ট্রেনে যাব পুরীতে। আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিয়ে দিন, আর প্রচুর প্রচুর শেয়ার করুন। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।